আমরা আলোচনা করছিলাম ব্রাহ্ম সমাজ সম্পর্কে, যেখানে কেশবচন্দ্র সেন সম্পর্কে ডিসকাস আমরা করছি। তারপর হচ্ছে তারপর আমরা বলছিলাম যে 16 ব্রাহ্ম সমাজ বলছিলাম যে নারী সদস্যদের জন্য মুখ করা, মানে করেছিল বাল্য বিবাহ, বহু বিবাহ নিষিদ্ধ, অসবর্ণ বিবাহ, ইন্টারকাস্ট ম্যারেজকে উৎসাহ এগুলো দিয়েছিল, নিষিদ্ধ পল্লীর মেয়েদের উদ্ধার, এগুলো সব করেছিল। ঠিক আছে। আচ্ছা, এটা কন্টিনিউ করবো না অন্য কিছু করবো বলো তো? কিছু কোশ্চেন অ্যান্সার করে রেখেছো, তাহলে সেই কিছু কোশ্চেন অ্যান্সার যদি বলো তাহলে আলোচনা করবো। না ঠিকই আছে স্যার, এটাই করুন কনসেপ্ট। আচ্ছা, তারপর হচ্ছে আহ কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে উচ্চশিক্ষা, নারী পুরুষদের অবাধ মেলামেশা বা পর্দা প্রথার উচ্ছেদ, এগুলোর ক্ষেত্রে তিনি কিন্তু কোনো পদক্ষেপ নেন। পরবর্তীকালে দেখা হয় কেশবচন্দ্র সেনের নাবালিকা কন্যা, তার সাথে কোচবিহারের যে রাজার নাবালক পুত্রের বিবাহ হয়েছিল। বা সেখানে ব্যাপারটা হলো কি, যে তিনি জ্ঞান দিচ্ছেন বিধবা বিবাহ, বাল্য বিবাহের এগেন্স্টে, কিন্তু তিনি সেটা হচ্ছে করছেন। এটা দেখে সাধারণ মানুষের মধ্যে বা প্রত্যেকের মধ্যে একটা যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়া, সেটা পড়লো। এবং তার ফলে কি হলো, ব্রাহ্ম সমাজে দ্বিতীয়বার আবার ডিভিশন দেখা দিল। এখান থেকে 1678-এ শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু এরা মিলে তৈরি করলো সাধারণ ব্রাহ্ম সমাজ। আর কেশবচন্দ্র সেন নিজেকে 16 তারপরে নববিধান ব্রাহ্ম সমাজ নিজস্ব আরেকটা ডিপার্টমেন্টে রাখে। এই ভাগটা দেখো দেওয়া আছে। প্রথম ভাগ 1686, দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে আদি ব্রাহ্ম সমাজ, আর কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতীয় ব্রাহ্ম সমাজ। তারপর ভারতীয় ব্রাহ্ম সমাজের দুটো ভাগ, প্রথম হলো সাধারণ ব্রাহ্ম সমাজ 1778-এ, আর নববিধান ব্রাহ্ম সমাজ 1680-তে। এবার তার আগেই আমরা জানি রাজা রামমোহন রায়ের 1833-এ মৃত্যু। পরে যখন ব্রাহ্ম সমাজ উইক হয়ে গেছিল, প্রথমের ঘটনা, তখন দেবেন্দ্রনাথ ঠাকুর একে পুনর্জীবিত করার জন্য 1639-এ তত্ত্বরঞ্জনী সভা গঠন করেছিল। এবং পরবর্তীকালে রামচন্দ্র বিদ্যাভূষণ এর নাম করলো তত্ত্ববোধিনী সভা। আর এই তত্ত্ববোধিনী সভার যে মেনলি যেটাকে বলা হয় তত্ত্ববোধিনী সভার যে আহ মুখপাত্র, মানে যেখানে সমস্ত মতামত প্রচার হতো, হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা। 1843 থেকে এটা করা। আর এই পত্রিকা প্রকাশ করতো 1843-এ অক্ষয় কুমার দত্তের সম্পাদনায়। এই তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল। তারপর হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর সঙ্গে মতের পার্থক্যে তত্ত্ববোধিনী সভা ভেঙে যায় বা বন্ধ হয়ে যায় 1659-এ। এরপর স্টুডেন্টস উইকলি সার্ভিসের উদ্যোগে তোমার এই জায়গায় ব্রাহ্ম সমাজ আলোচনা করত। কৃষ্ণ কুমার মিত্র সঞ্জীবনী পত্রিকা প্রকাশিত করে 1884, এটা কন্টিনিউয়াস তারপরে চলতো। রামচন্দ্র বিদ্যারত্ন কুলি বাহিনী লিখেছিল, যাতে যেখানে চা বাগানের শ্রমিকদের উপরে অত্যাচার হতো তার যে কাহিনী প্রকাশিত হতো। আনন্দমোহন বোস হচ্ছে চটকল শ্রমিকদের সংগঠিত করার জন্য ভারতীয় শ্রমজীবী নামে পত্রিকা প্রকাশ করতে, গেলে এনসিপির মধ্যে থাকে। এছাড়া পরবর্তী আদি, নববিধান এবং সাধারণ ব্রাহ্ম সমাজ এই তিনটি শাখার মিলনের জন্য 1897 খ্রিস্টাব্দে ভবানীপুর সুব্রমণ্যম ব্রহ্ম সমাজের নাম পরিবর্তন, সুব্রবর্মন ব্রাহ্ম সমাজের নাম পরিবর্তন করে ব্রাহ্ম সম্মিলন সমাজ নামকরণ পরিবর্তন করে প্রথমে। পরবর্তীকালে ব্রাহ্ম সম্মিলন নামকরণ করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। মানে বেসিক্যালি বলতে পারো পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ আবার ইউনাইট হয়েছিল এবং এটা খুব ফেমাস হয়েছে। ব্রাহ্ম সমাজ কিন্তু আবার পরবর্তীকালে ফেমাস হয়েছে, মানে আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ফলে। আহ, এরপর ডিরোজিও আর ইয়ং বেন, তাহলে 1809 খ্রিস্টাব্দে, 1809 বলছিলাম খ্রিস্টাব্দে। স্যার, হ্যাঁ বলো। আমাদের একটু রুটিনটা ঠিক করলে হতো না? হ্যাঁ, মানে রুটিনটা ঠিক আমাদের বলতে ক্লাস আমি, আছে আর। হ্যাঁ আমি একটু বাইরে, আচ্ছা তোমাদের ওই রবিবার গুলো করে নিই তো। এবার আমি, আমার একটু সমস্যা চলছে, এই জন্য আমাকে এই উইকেন্ড গুলো একটু বাইরে থাকতে হয়।
এই জন্য রবিবার গুলো আমি ক্লাস নিতে পারছি না। ঠিক আছে? একটু সমস্যা হচ্ছে আর কি আমার। এই জন্য একটু উইকের মাঝখানে মাঝখানে স্যার, ক্লাসগুলো হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, তো এরপর হচ্ছে ডিরোজিও এবং ইয়ং বেঙ্গল মুভমেন্ট। সেটা হচ্ছে জন্ম ডিরোজিওর 1809, মৃত্যু 1831। ভীষণ বড় অনেক দিনের জীবন ছিল না, কিন্তু খুব কম বয়সে কম সময়ের মধ্যেই তিনি তার ইম্প্যাক্ট ফেলেছিলেন। তো তার কলকাতার এন্টালিতে একটা অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে জন্ম। অ্যাংলো ইন্ডিয়ান মানে আমরা কম বেশি বুঝি। তো অ্যাংলো ইন্ডিয়ান জন্ম। তিনি যুববঙ্গ যুববঙ্গীয় আন্দোলনের প্রধান উৎসাহদাতা ছিলেন। যুববঙ্গী মানে ইয়াং যেসব লোকেরা মানে ছেলে পিলে রয়েছে, যুবকরা, তারা যে আন্দোলন করে তার উৎসাহদাতা ছিলেন তিনি। তিনি বেঙ্গল স্পেকট্রেটর পত্রিকাকে এদের এই যুব বঙ্গীয় আন্দোলনের মুখপাত্র বলা হতো। কিন্তু এই ইংরেজি শিক্ষিত যুবকরা তাকে সক্রেটিসের মতো প্রভাবিত করেছিল। সক্রেটিস সম্পর্কে আমরা জানি, বড় ফিলোসফার ছিলেন। ডিরোজিও ফরাসি বিপ্লব থেকে অনুপ্রাণিত ছিলেন, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। তো তিনি শিক্ষকতা করতেন হিন্দু কলেজে 1826 থেকে 1831 পর্যন্ত। তার শিষ্যদের বলা হতো ডিরোজিয়ান বা ইয়ং বেঙ্গল বলা হতো। আর তিনি এজ অফ রিজন, টম পেইনের বই থেকে তিনি প্রভাবিত ছিলেন। তার লেখা বই টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, দ্য ফকির অফ জাহাঙ্গীরা, ইম্পর্টেন্ট দুটো বই। এই টু ইন্ডিয়া দ্য মাই নেটিভ ল্যান্ড কবিতাটা তিনি লিখেছিলেন যে ভারতবর্ষের পরাধীনতার জন্য ক্ষোভ প্রকাশ করে তিনি এই বইটা লিখেছিলেন। এছাড়া তিনি জুভেনিস ছদ্মনামে নব্যবঙ্গীয় গোষ্ঠীর কবিতা লিখতেন। তাকে ভারতবর্ষের প্রথম জাতীয় কবি বলা হয়। অনেকে এটাকে ভাববে যে না স্যার, এটা হচ্ছে কি বলে, কিন্তু আমাদের হচ্ছে রবীন্দ্রনাথ হবে, কিন্তু না। ভারতবর্ষের প্রথম জাতীয় কবি ডিরোজিও ছিল। কিছু পত্রিকা প্রকাশিত হতো, পার্থেনন 1830, তারপরে ইম্পর্টেন্ট হিন্দু পায়োনিয়ার, বেঙ্গল স্পেকট্রেটর, এগুলো আরো এনকোয়ারারও ছিল, হেসপেরাস এরাও ছিল। এছাড়া ডিরোজিও কিছু পত্রিকা সম্পাদনা করতেন, ক্যালকাটা লিটারালি গেজেট আর ক্যালাইডোস্কোপ, এটা ফেমাস। পার্থেনন ফেমাস, বেঙ্গল স্পেকট্রেটর, হিন্দু পায়োনিয়ার ফেমাস, ক্যালাইডোস্কোপ ফেমাস। এছাড়া 1828-এ একাডেমিক অ্যাসোসিয়েশন গঠিত করেছিলেন ডিরোজিও। তার যে আহ, যে ছাত্রদেরকে নিয়ে, যে ডিরোজিয়ানদেরকে নিয়ে 1828-এ একাডেমিক অ্যাসোসিয়েশন তিনি গঠন করেন। এছাড়া একাডেমিক অ্যাসোসিয়েশনের সদস্য কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার। এই রাধানাথ সিকদার যে এভারেস্টের হাইট, উচ্চতা মেপেছিল। প্যারীচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, এরা একাডেমিক অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। আর প্যারীচাঁদ মিত্র ইয়ং বেঙ্গলকে ইয়ং ক্যালকাটা নাম দিয়েছিলেন 1877। এরপরে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় আর এরপর 1857 সালের এই মহাবিদ্রোহের বিরোধিতা আর ব্রিটিশ সরকারকে নানাভাবে মানে সাহায্য করার জন্য দক্ষিণারঞ্জন মজুমদার রাজা উপাধি পেয়েছিলেন 1871। এই দক্ষিণারঞ্জন মজুমদার এই একাডেমিক অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। রাধানাথ সিকদার, এই যে এখানে বললাম, তিনি এভারেস্টের শৃঙ্গের উচ্চতা নির্ণয়ের কৃতিত্বের সঙ্গে যুক্ত ছিলেন। আর একাডেমিক অ্যাসোসিয়েশনের যে সভাপতি, সেটা ছিল ডেভিড হেয়ার। তার নামে আমাদের হেয়ার স্কুল রয়েছে, এটিকে আমরা জানি। এই একাডেমিক অ্যাসোসিয়েশনের সাথে হিন্দু হিন্দু পেট্রিয়ট পত্রিকা লিখেছিল যে অক্সফোর্ড কেমব্রিজ যে বিশ্ববিদ্যালয়ের যে ক্লাবগুলো যে ভূমিকা পালন করতো হিন্দু কলেজের ছাত্রদের সংগঠিতের জন্য, একাডেমিক অ্যাসোসিয়েশনও সেই ভূমিকায় পালন করেছে। এছাড়া ইয়ং বেঙ্গল ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রচলনের জন্য, মানে মেডিকেল টিচিং এর জন্য কলকাতা মেডিকেল কলেজ তৈরি করেছিল 1835-এ। ভীষণ ইম্পর্টেন্ট, ইয়ং বেঙ্গল এর সাথে যুক্ত। এরপর 1838-এ জ্ঞানার্জন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন, যার উদ্দেশ্য ছিল সংবাদপত্রের স্বাধীনতা, বিচার ব্যবস্থায় জুরি ব্যবস্থার প্রবর্তন, আর হচ্ছে জমিদারের শোষণ থেকে রায়তদের রক্ষা করে, মানে রায়তদের রক্ষা। লাস্ট লাইনটা ডবল লেখা হয়ে গেছে। আর তোমার হচ্ছে ইয়ং বেঙ্গল আন্দোলনকে সব থেকে নবজাগরণের সর্বাপেক্ষা বিতর্কিত অধ্যায় বলা হয়, কারণ ইয়ং বেঙ্গলরা রক্ষণশীল হিন্দু সমাজের বিরোধিতা করেছে। ঠিক আছে, এবার স্বাভাবিক কথা, কোনো সমাজের বিরোধিতা হঠাৎ করে করলেই কি হবে, যে সেই সমাজে হচ্ছে তার প্রতি লোকে নেগেটিভ ইম্প্যাক্ট করবে। কারণ মানুষ হচ্ছে অজ্ঞান। ঠিক আছে, তারা অজ্ঞানতার কারণে মানুষ এগুলোকে হেয় করে। যেমন এবারে যে ইলেকশন হলো,
ইলেকশনের রেজাল্ট সেটাই বলবে। ডেভেলপমেন্ট যে করবে সে কখনো ভোট পাবে না, ব্যাপারটা সেরকম। তো এটাও সেই রকম ব্যাপার। তো ভালো কাজ করলে মানুষ কি হয়, পরিবর্তন করতে চায় না, মানুষ চায় যা চলছে তাই চলবে, মানে কেউ এর বাইরে বেরোতে চায় না। তো যাই হোক, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ডিরোজিয়ানদের বাংলার আধুনিক যুগের প্রবর্তক হিসেবে অভিহিত করেছে। এশিয়াটিক সোসাইটি, আমরা জানি উইলিয়াম জোন্স 1874 সালে ফাউন্ডেশন করেন। গুরুত্বপূর্ণ সদস্য ছিল চার্লস উইলকিন, এমএন, হরেস উইলসন প্রমুখ এর সদস্য ছিল, ইম্পর্টেন্ট। তারপরে রাধাকান্ত, ফেমাস একজন পার্সোনালিটি ছিলেন। তো তিনি হচ্ছে শব্দকল্প দ্রুম নামে একটা সংস্কৃত ভাষার অভিধান, মানে আমরা যেটাকে ডিকশনারি বলে থাকি, অভিধান রচনা করেছিলেন। এছাড়া স্ত্রী শিক্ষা বিধায়ক নামে একটা বই রচনা করেছিলেন, এবং তিনি সতীদাহ প্রথা উচ্ছেদের বিরোধিতা করেছেন। রাধাকান্তদেব ধর্মসভা গঠন করেছিলেন 1829-এ। এছাড়া 1838-এ বেঙ্গল ল্যান্ড হোল্ডার সোসাইটি, যেটাকে আমরা জমিদার সভা বলে থাকি, যেটা ছিল ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন। তিনি তার প্রতিষ্ঠাতা বা ফাউন্ডিং মেম্বারের মধ্যে অন্যতম ছিলেন। তারপরে আমাদের বিদ্যাসাগর, জানি আমরা বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ, 1820, মৃত্যু 1891 কলকাতাতে তার মৃত্যু হয়েছিল। তো তো তিনি হচ্ছে সংস্কৃত কলেজে সংস্কৃত ব্যাকরণ, সাহিত্য, বেদান্ত, দর্শন নিয়ে পড়াশোনা করেন। তারপরে হিন্দু ল কমিটির পরীক্ষায় সাফল্যের জন্য এখান থেকে তিনি বিদ্যাসাগর, এটা পরীক্ষায় যে বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দিয়েছিল, কিন্তু সংস্কৃত কলেজ থেকে দিয়েছিল ঈশ্বরচন্দ্র। তিনি এরপরে 1841-এ ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত হন। তারপর তিনি বিদ্যাসাগর হেড পণ্ডিত হয়ে শিক্ষা সংস্কারের কাজ শুরু করেন। আগে কি হতো, যে হিন্দু কলেজে শুধুমাত্র ব্রাহ্মণ এবং বৈদ্য সন্তানরাই, মানে যারা ডাক্তার তাদের ছেলেরাই পড়তে পারতো। তো এরপর থেকে সবাই এখানে পড়াশোনা করার অধিকার পায়। এরপর হচ্ছে তিনি সংস্কৃত কলেজে ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করেন। আহ এবং আগে বিদ্যাসাগর এই প্রথা সংস্কৃত কলেজে কি হতো, যে অন্যান্য এই যে বাকিরা পড়তে পারতো না, তো তিনি কি করেন 1854-তে এইটা হচ্ছে কি কলেজের দ্বার সকল বর্ণের হিন্দুদের জন্য খুলে দেয়। আগে কি হতো, সংস্কৃত কলেজে ছুটি পড়তো শুধুমাত্র হিন্দু তিথি আর শুভ দিন অনুসারে, ঠিক আছে। তিনি কি করেন, এটাকে বন্ধ করে রবিবার ছুটির নিয়ম তিনি চালু করেন। তো যাই হোক, এটা হচ্ছে তোমরা বলবে হ্যাঁ স্যার খুব ভালো, খুব ভালো জিনিস, রবিবার করে ছুটি, ঠিক আছে। এ তো ব্যাপারটাই। তো মানে যাই হোক, এর থেকে জঘন্য জিনিস কিছু হতে পারে না। কারণ আছে, আমি এই মুহূর্তে এগুলো আলোচনা করবো না। তো যাই হোক, তিনি সাংখ্য দর্শনকে ভ্রান্ত দর্শন বলে পাঠ্যক্রম থেকে বাদ দেন, সাংখ্য আর বেদান্তকে। তিনি বাংলা ভাষায় সহজে সংস্কৃত শিক্ষার জন্য সংস্কৃত ব্যাকরণের উপক্রমিকা এবং ব্যাকরণ কৌমুদী রচনা করেন, ফেমাস, এটা পরীক্ষা আছে। তো ইজ দ্য রাইটার অফ ব্যাকরণ কৌমুদী, এটা প্রচুর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর তিনি বর্ণ পরিচয় 1855-তে লেখেন। কথামালা, বোধোদয়, নীতিবোধ, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস রচনা করেন। একটা সংবাদপত্র তিনি চালু করেছিলেন, সেটা হচ্ছে সোমপ্রকাশ। তিনি লর্ড হার্ডিঞ্জের সহায়তায় গ্রামের বিভিন্ন স্থানে বিদ্যালয় স্থাপন করেন। কিছু 20টা আদর্শ বিদ্যালয় গঠন করেন বাংলার বিভিন্ন জেলায়। বেথুনের সহায়তায় তিনি হিন্দু ফিমেল স্কুল, যেটা বর্তমানে বেথুন স্কুল, প্রতিষ্ঠা করেন এবং সেখানে ছাত্রীও তিনি জোগাড় করেন। এছাড়া 35টা বালিকা বিদ্যালয় গঠন করেন। কলকাতা ট্রেনিং স্কুল নামে একটা ইংরেজি বিদ্যালয় গঠন করেন 1859 সাল। এছাড়া বিদ্যাসাগর মেট্রোপলিটন ইনস্টিটিউট গঠন করেছিলেন 72-এ, যেটা পরবর্তীকালে 1917-তে বিদ্যাসাগর কলেজে পরিণত হয়। বিদ্যাসাগর 1855 সালে বিধবা বিবাহ আইনকে সিদ্ধ করার জন্য 1000 ব্যক্তির স্বাক্ষর সম্বন্ধে একটা আবেদন পত্র তৈরি করেন, যেটা মানে গণস্বাক্ষর দেখবে অনেক সময় করা হয়। তো এই এর মধ্যে গণস্বাক্ষরে স্বাক্ষর করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত, দক্ষিণারঞ্জন মজুমদার, রাজনারায়ণ বসু প্রমুখ গুরুত্বপূর্ণ ব্যক্তি, এরা এতে স্বাক্ষর করেছে। এছাড়া তিনি হচ্ছে বিধবা বিবাহের জন্য তত্ত্ববোধিনী পত্রিকায় বিধবাদের দুর্দশার জন্য বা পুনর্বিবাহের উপর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। আর বিধবা বিবাহ আইনটার খসড়া বানিয়েছিল ডালহৌসি 1856-এ। লর্ড ক্যানিং এটা 1856 সালের 25শে জুলাই বিধবা বিবাহ আইন, যেটা 15 নম্বর রেগুলেশন অ্যাক্ট, তিনি পাস করেছেন। তো এটা কখনোই ঠিক নয় যে বিধবা বিবাহ আইন ডালহৌসির সময় ড্রাফট হয়, পাস হয়েছিল কিন্তু লর্ড ক্যানিং এর সময়।
এটা প্রথম বিধবা বিবাহ। এটা হয়েছিল কবে? এই 1856 7 ডিসেম্বর গোবরডাঙ্গা সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রী শ্রী চন্দ্র বিদ্যা মানে শ্রীচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে কালীমতি নামে একজনের প্রথম বিধবা বিবাহ হয়েছিল 1857, 1857। ঠিক আছে, আর সরি 1856। এছাড়া বিদ্যাসাগর হচ্ছে 56 থেকে 67-র মধ্যে প্রায় 60 জন বিধবা বিবাহ মানে বিধবা তিনি বিবাহ দিয়েছিলেন। এছাড়া তিনি কোনো যদি উপার্জনরত ব্যক্তি মারা যান, যে ফ্যামিলির মধ্যে একমাত্র আয় করে, তার মৃত্যু হলে তার বিধবা বিধবা পত্নী এবং পরিবার যাতে অর্থের অভাব না পড়ে, সেই জন্য তিনি হিন্দু ফ্যামিলি অ্যানুইলিটি ফান্ড প্রতিষ্ঠা করেন। তিনি বহু বিবাহের বিরোধিতা করেন। বহু বিবাহ নিষিদ্ধ করার জন্য এই যে এটা আমরা আগেই বললাম 50,000 এটা করেছিলেন। আচ্ছা, বহু বিবাহ, সেটা বাল্য বিবাহ ছিল, এটা বহু বিবাহ। বহু বিবাহ নিষিদ্ধ করার জন্য তিনি এরকম 50,000-এর স্বাক্ষর আবেদনপত্র পাঠিয়েছিলেন, কিন্তু এই বিষয়ে সরকার কোনো ব্যবস্থা গ্রহণের কথা বললেও কিন্তু করেনি। তাকে নবজাগরণের অন্যতম প্রতিকৃত বলা হয়। ইংল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটি বিদ্যাসাগরকে সাম্মানিক সদস্য পদ দিয়েছিল 1864-তে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্টেটমেন্ট বিরুদ্ধে একমাত্র সিংহ পুরুষ সিংহ তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর দয়া নয় বিদ্যা নয় তো অপরাজেয় রামকৃষ্ণ মন্তব্য, খাল নয় বিল নয় প্রকৃতির সাগর। মাইকেল মধুসূদন দত্ত দয়ার সাগর বা করুণার সাগর বলেছেন। তো অমলেশ ত্রিপাঠী ট্রেডিশনাল মডার্নাইজার বা ঐতিহ্যতাবাদী আধুনিকতার প্রবর্তক বলেছেন, ট্রেডিশনাল মডার্নাইজার ফেমাস এটা। আর আচ্ছা, যাই হোক, নেক্সট আমাদের প্রার্থনা সমাজ। তো ফাউন্ডেশনের জন্য মানে হেড ছিল আমাদের কেশব চন্দ্র সেনের উদ্যোগে প্রভাবে ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ গঠিত করেছিল। আর আত্মারাম পাণ্ডুরঙ্গের সঙ্গে ছিল মহাদেব গোবিন্দ রানাডে। তিনি কে ছিলেন? তিনি সে সময় বোম্বে হাইকোর্টের বিচারপতি ছিলেন। আর মানে আমাদের রানাডের সঙ্গে ছিল R.K. ভান্ডারকর আর N.G. চন্দ্রভারকর, ইম্পর্টেন্ট ফাউন্ডিং মেম্বারের মধ্যে ছিল। এরা বেসিক্যালি প্রথম থেকে আলোচনা করতো নারী কল্যাণ ক্ষেত্রে ভূমিকা পালন করত। এছাড়া মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় জনপ্রিয় ছিল। পশ্চিম ভারতে সমাজ সংস্কারের এটা ছিল প্রাণকেন্দ্র। আর মহাদেব গোবিন্দ রানাডে ডেকান এডুকেশন সোসাইটি 1884-তে গঠন করে। আর বিধবা বিবাহ সমিতি 1861-তে প্রতিষ্ঠা করেছে। তারপরে আমাদের আর্য সমাজ ভীষণভাবে ফেমাস। আমাদের আর্য সমাজ, সেটা দয়ানন্দ সরস্বতী গুজরাটের কাথিয়াওয়াড়ে জন্ম হয়েছিল, প্রকৃত নাম মূল শঙ্কর আমরা জানি। তো তিনি হচ্ছে 1859-এ ব্রাহ্ম সম্মেলনে, সবাই দেখো ব্রাহ্ম সমাজ মানে কেশবচন্দ্র সেনের দ্বারাই কিন্তু প্রভাবিত ছিল। তিনি সংস্কৃতের পরিবর্তে হিন্দি ভাষায় জনগণের আদর্শ ছড়িয়ে দেওয়ার কথা পরামর্শ দেন, তাহলে হিন্দি সবাই বুঝতে পারে। আর তার মূল আধার ছিল বেদ এবং ইম্পর্টেন্ট তার উক্তি ছিল গো ব্যাক টু বেদাস, বৈদিক যুগে ফিরে যাও। এটা ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, আমরা প্রত্যেকেই জানি, বেদে ফিরে যাও। তিনি 1875 সালে আর্য সমাজের প্রতিষ্ঠা করেন, যার হেডকোয়ার্টার ছিল লাহোর। আর এর মেম্বারের মধ্যে ছিল লালা হংসরাজ, পণ্ডিত গুরু দত্ত, লালা লাজপত রায়, শ্রদ্ধানন্দ। এরা বেসিক্যালি বর্ণভেদ বাল্য বিবাহের বিরোধিতা করতেন, মূর্তি পূজা এর বিরুদ্ধে। দয়ানন্দ সরস্বতী দুটো বই লিখেছিলেন, সত্যাত্ম প্রকাশ আর বেদ ভাষ্য নামে দুটো বই তিনি রচনা করেছিলেন। এছাড়া বোম্বেতে যে শুদ্ধি আন্দোলনের সময় যে তিনি হচ্ছে যেসব হিন্দুদেরকে, হিন্দু এবং খ্রিস্টানদেরকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে, হিন্দু আর হচ্ছে তোমার মুসলিমদের জোর করে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করা হয়েছিল, তিনি এর বিরুদ্ধে শুদ্ধি আন্দোলন করেন। তো এই শুদ্ধি আন্দোলন সাফল্য লাভ করলেও এর ফলে হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি ঘটে। তো এটার বেসিক্যালি কারণ ছিল কি, যখন মানে এরা এসে ধর্মান্তরিত করছিল মানে মিশনারিজরা, তখন হিন্দু মুসলিম সবাইকে খ্রিস্টানিটিতে ট্রান্সফার বা কনভার্ট করছিল। ফলে দয়ানন্দ সরস্বতী শুদ্ধি আন্দোলনের মাধ্যমে হিন্দুদেরকে আবার পুনরায় তাদের ধর্ম ফিরিয়ে এনেছিল, কিন্তু মুসলিমদের জন্য কিছু করেনি। ফলে এখান থেকে তাদের মনে এটাই হয় যে একটা সংগঠন যেটা আমাদের হিন্দুদের উপর কাজ করছে, আমাদের মুসলিমদের জন্য কেন করছে না। এই শুদ্ধি আন্দোলন থেকেই কিন্তু প্রথম যে একটা যে যারা যাকে বলা হয় সেটা শুরু হয়েছিল। পরবর্তীকালে এই জিনিসগুলোকে কেন্দ্র করে আমরা দেখবো যে হচ্ছে এই আলিগড় আন্দোলন থেকে শুরু করে, ঠিক আছে, এগুলো ছিল। তো যাই হোক, এছাড়া গরুদের সুরক্ষার জন্য গৌরক্ষিণী সভা গঠন করেছে 1882।
হিন্দু মহাসভা 1915-তে মদন মোহন মালব্যার নেতৃত্বে হরিদ্বারে যে কুম্ভ মেলায় অখিল ভারত হিন্দু মহাসভা গঠিত হয় হিন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য। ফাউন্ডার মানে এরপরে স্বামী শ্রদ্ধানন্দ, লালা লাজপত রায়, রামানন্দ চক্রবর্তী, বিনায়ক দামোদর সাভারকর, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, শ্যামা প্রসাদ মুখার্জি এর সাথে যুক্ত ছিল। এবার রামকৃষ্ণ পরমহংসদেব হুগলির কামারপুকুরে জন্ম। প্রকৃত নাম গদাধর চট্টোপাধ্যায়। সারদা দেবী তার স্ত্রী ছিলেন, স্ত্রী এবং আধ্যাত্মিক সঙ্গিনী। মহেন্দ্রনাথ গুপ্ত তার পরম শিষ্য ছিলেন মহেন্দ্র। 1886-তে তার মৃত্যু হয়। তিনি তথাকথিত শিক্ষা দীক্ষা এবং পাশ্চাত্য জ্ঞান বর্জিত দক্ষিণেশ্বরে মন্দিরের পুরোহিত ভাবেই থাকতেন। তার ছিল যত মত তত পথ, আর শিব জ্ঞানে জীব সেবা কথা তিনি প্রচার করেন। তাকে দক্ষিণেশ্বরের সাধু বলা হতো, তিনি স্বামী বিবেকানন্দের গুরু ছিলেন। আমরা এটা সেগুলো সম্পর্কে জানি। নেক্সট হচ্ছে স্বামী বিবেকানন্দ 1863 থেকে 1902 এই টাইম। তো তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তার জন্মদিনকে আমরা জাতীয় যুব দিবস হিসাবে মানে কনসিডার করে থাকি। জাতীয় যুব দিবস হবে তোমার হচ্ছে স্বামী বিবেকানন্দের যে জন্মদিন। আমাদের ন্যাশনাল ইউথ ডে পালন করা হয় 12ই জানুয়ারি। ছোটবেলার নাম নরেন্দ্রনাথ দত্ত, বিলে নামে ডাকতো। বাবার নাম বিশ্বনাথ দত্ত, মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। শিষ্যা ছিল ভগিনী নিবেদিতা। তার যে ফেমাস ছিল 11ই সেপ্টেম্বর 1893 আমেরিকার শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি তার বক্তব্য রেখেছিলেন। তো যেটা তিনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার অফ আমেরিকা মানে বলেছিল। তো সেখান থেকে খুব প্রশংসনীয় হয়েছিল এটা। আচ্ছা, তো তিনি ভারতের দারিদ্রতা এর বিরুদ্ধে ই করেন। হ্যাঁ, এরপর 1897-তে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এরপর এটা হচ্ছে এই রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর বেলুড় মঠে অবস্থিত। এই 1902 এই বেলুড় মঠেই তার হচ্ছে মৃত্যু হয়েছিল 39 বছর বয়সে। তার বেসিক্যালি কথা ছিল গীতায় ফিরে যাও, গো ব্যাক টু গীতা। বা তিনি গীতা পড়তে, তবে একটা তার স্টেটমেন্ট নিয়ে অনেকে খুব মিসক্যালকুলেশন করে বা একটা একটা মিথ্যে একটা প্রচার করে যে তিনি বলেছেন যে গীতা পড়তে না পড়ে ফুটবল খেলতে বলেছেন। সেটা কখনোই বলেনি। তিনি বলেছিলেন যে গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলা ভালো। কেন বলেছিলেন? তিনি অবশ্যই, দেখো, তিনি যদি গীতা পড়তে নাই বলতেন তাহলে তিনি গীতার উপর বেস করে কেন কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞান যোগ এই বইগুলো তিনি কেন লিখতেন? ঠিক আছে, এটা ভুল কথা। এই বইগুলো কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞান যোগ, রাজযোগ এরা আর কিছুই নেই, এগুলো হচ্ছে গীতারই সারমর্ম। তাহলে তিনি যদি গীতাকে পড়তে নাই বলেন তাহলে তিনি গীতার উপরে বই লিখবেন কেন? ঠিক আছে, এটা তিনি বলেছিলেন তার কারণ সেই সময় আমাদের ব্রিটিশরা আমাদের মানে পরাধীন করে রেখেছিল। তো সেই সময় শারীরিক সক্ষমতা বা শারীরিক সক্ষমতা বাড়ানোটা খুব বেশি প্রয়োজন ছিল। সেই কারণে তিনি বলেছিলেন যে গীতা পড়ার সময় পরে হবে, কিন্তু এই সময় নিজেদেরকে শারীরিক দিকে সক্ষম করতে হবে, যেটা ফুটবল খেলার মাধ্যমেই সম্ভব। সেই জন্য তিনি এটা বলেছেন। তো যাই হোক, তো মানে স্বামী বিবেকানন্দকে ভারতের দেশপ্রেমিকদের সাধক হিসেবে কনসিডার করা হয়। তার আদর্শে বাঘা যতীন, সুভাষচন্দ্র আরো অনেকে প্রভাবিত ছিলেন। তার বইগুলো আমরা বর্তমান ভারত, ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, মাই মাস্টার, পরিব্রাজক বিখ্যাত কিছু বই। বিখ্যাত কিছু উক্তিও আছে, আগামী 50 বছরের জন্য দেশবাসী বলে সেবা করো। এই যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমার স্বর্গের নিকটবর্তী হবে। ইম্পর্টেন্ট স্টেটমেন্ট ছিল নিজেকে পাপী বলা পাপ। ঠিক আছে, অন্ধমুচি সমগ্র ভারতবর্ষে আমার ভাই। আর স্বামী সরোজিনী নাইডু বলেছেন তিনি ছিলেন একজন যোদ্ধা সন্ন্যাসী। অরবিন্দ ঘোষ বলেছেন আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা। অমলেশ ত্রিপাঠী বলেছেন তাকে ভারতের মাইকেল অ্যাঞ্জোলা। তারপর থিওজফিক্যাল সোসাইটি, আমাদের হেলেনা মাদাম ব্লাভাটস্কি আর কর্নেল H.S. ওলকট আমেরিকার সান ফ্রান্সিসকোতে গঠন করেন, যেটা 1875। পরবর্তীকালে 1886-তে কলকাতা মানে ইন্ডিয়াতে মাদ্রাজের আদিয়ারে এর মানে ব্রাঞ্চ তৈরি হয়। এটা আমরা পড়েছি, এটা সম্পর্কে আমরা জানি। তারপর আমাদের হচ্ছে তিনি এই থিওজফিক্যাল সোসাইটির উদ্দেশ্য এটাই ছিল যে বিভিন্ন ধর্মের মধ্যে সম্প্রীতি রক্ষা করা আর প্রাচীন হিন্দু ধর্মের যে ঐতিহ্য পুনর্জাগৃত করা। আর 1899-99-তে যখন অ্যানিবেশন, ফেমাস অ্যানিবেশন থিওজফিক্যাল সোসাইটিতে যোগদান করলো, তারপরে থিওজফিক্যাল সোসাইটি আরো মানে এখানে ভারতীয়করণ হয়। ভারতীয়রা এখানে এন্টার করে এবং এর বিভিন্ন স্থানে শাখা হয়।
অ্যানি বেসান্তের উদ্যোগে এখানে স্ত্রী শিক্ষার প্রসার হয়েছিল। থিওজফি নামে একটা পত্রিকা, ইংরেজি পত্রিকাও প্রকাশ করত। অ্যানি বেসান্ত বারাণসীতে কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয়, যেটা আজকের দিনে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, পরবর্তীকালে এই যে মদন মোহন মালব্য এরই নাম পরিবর্তন করে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, যেটা আমরা বিএইচইউ বলে থাকি, সেটা ফাউন্ডেশন সেই সময় হয়েছিল। আর যখন শিকাগোর বিশ্ব ধর্মের সম্মেলনে থিওজফিক্যাল সোসাইটির প্রতিনিধিত্ব করেছিলেন অ্যানি বেসান্ত। তবে এটা দক্ষিণ ভারতে সীমাবদ্ধ ছিল, আর এটা উচ্চ শ্রেণীর মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল বলে সাধারণ মানুষের এখানে কোনো সেভাবে প্রভাব পড়ে। জ্যোতিবা ফুলে আমাদের ফেমাস, মহারাষ্ট্রের কুণবি পরিবারে তার জন্মগ্রহণ করেছিল। তো তিনি একটা মানে সম্পন্ন কুণবি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তো তিনি হচ্ছেন জ্যোতিবা ফুলে, তিনি স্কটিশ মিশনারি থেকে পড়াশোনা করেন। কিন্তু তার মনে যখন ব্রাহ্মণ্যের আধিপত্য বিরোধী মনোভাব দেখে তার মনের মধ্যে ইম্প্যাক্ট পড়ে। তো তিনি কি করেন, আচ্ছা এক সেকেন্ড, তো তিনি স্কটিশ মিশনারি কলেজে পড়াশোনা করেন এবং ব্রাহ্মণ আধিপত্য বিরোধী তার মনোভাব গড়ে ওঠে। তো তিনি ব্রাহ্মণদের একাধিপত্য, জাতিভেদ প্রথা, শূদ্র বা নারীদের দুর্দশার বিরুদ্ধে জ্যোতিবা ফুলে এবং তার যে স্ত্রী সাবিত্রীবাই তিনি এর বিরোধিতা করেন। তো এখান থেকে কুণবি, মালি, মাহার, এই মাহার কমিউনিটি থেকে আমাদের হচ্ছে কে বিলং করে জানো? মাহার কমিউনিটি থেকে কি জানো? না স্যার, জানি না। আম্বেদকার। ঠিক আছে, আম্বেদকার এই মাহার কমিউনিটি থেকে ছিলেন, নিচু শ্রেণী, ঠিক আছে, নিম্নবর্ণ। তো যাই হোক, তো তো তিনি এদের হচ্ছে আন্দোলন করেন এবং তার যে বিখ্যাত বই ব্রাহ্মণ আছে কাসাব, শ্বেত কার্য আসুদ আর গুলামগিরি ফেমাস বই তিনি রচনা করেছিলেন। এছাড়া ব্রিটিশ রাজের সমর্থক ছিলেন আর মহাবিদ্রোহে ইংরেজদের সমর্থন করেছিলেন। আর তিনি পাশ্চাত্য শিক্ষার কথা বলতেন যে এটা হলে শূদ্ররা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবে। তিনি 1873-এ সত্য শতক সমাজ গঠন করেন, যার পত্রিকা ইম্পর্টেন্ট পত্রিকা ছিল দীনবন্ধু। পুনেতে তিনি প্রথম ভারতীয় পরিচালিত বালিকা বিদ্যালয় গঠন করেন। জ্যোতিবা ফুলেকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল 1888। শ্রীনারায়ণ গুরু ভীষণ ফেমাস একজন ব্যক্তি। তো দক্ষিণ ভারতের বিখ্যাত ধর্ম এবং সমাজ সংস্কারক। তিনি কেরলে জন্মগ্রহণ করেছিলেন এবং এঝাবা সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বর্ণ হিন্দুদের উপর আরোপিত বিধিনিষেধ মানে তোলার জন্য, এবং এজাবারা হিন্দু মন্দিরে প্রবেশ করতে পারতো না এবং মন্দিরের পাশ দিয়েও যেতে পারতো না, কারণ গেলে তার ছায়া পড়ে যাবে। যাই হোক, কেরল খুবই খারাপ জায়গা ছিল সেই সময়, আজকেও খুব একটা ভালো জায়গা নয়। এর শিক্ষার কত হার বেশি হলেই ভালো জায়গা হবে এটা কোনো কথা নয়। তো যাই হোক, সেই সময় বিবেকানন্দ কেরলকে ভারতের উন্মাদ আশ্রম বা লুনাটিক অ্যাসাইলাম অফ ইন্ডিয়া বলেছে, কারণ এত জাতপাত কেরলে ছিল। তো এক জাতি এক ধর্ম এক ঈশ্বর শ্রীনারায়ণের মূল ছিল। পরবর্তীকালে শ্রীনারায়ণ ধর্ম পরিপালন যোগা সম্মতি ভাইকম সত্যাগ্রহ শ্রীনারায়ণ গুরু করেছিলেন, যার মাধ্যমে এই যে রাস্তার মন্দিরের নিকটবর্তী রাস্তা দিয়ে নিম্নবর্ণের মানুষের চলাচল নিষিদ্ধ ছিল। পরবর্তীকালে এই ভাইকম সত্যাগ্রহ একটা ফেমাস সত্যাগ্রহ ছিল, এর ফলে এই রাস্তা নিম্নবর্ণের জন্য খুলে দেওয়া হয়েছিল। গান্ধীজি এটা সফল মানে সমর্থন করার ফলে এটা পরবর্তীকালে সফল হয়। তিনি মালায়ালামে বিখ্যাত বই লিখেছিলেন আত্মপদেশ শতকম। তারপর আমরা বিরসা লিঙ্গম পান্তুলে, তিনি দক্ষিণ ভারতের সমাজ সংস্কারক ছিলেন। তো অন্ধ্রপ্রদেশে তার জন্ম বলতে পারো, বা যাই হোক বলতে পারো তার কাজের জায়গা। তো অন্ধ্রপ্রদেশের রাজমন্ড্রিতে তিনি তেলেগু সাহিত্যের সাংবাদিকতার জনক ছিলেন। তিনি তেলেগু ভাষায় পত্র পত্রিকা লেখেন। প্রথম বিবেক বর্ধিনী, চিন্তামণি, এগুলো তার বই। প্রথম তেলেগু ভাষার উপন্যাস তিনি লিখেছিলেন রাজশেখর চরিত্র। তিনি নারী শিক্ষার সমর্থক ছিলেন এবং তিনি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন দিয়ালেশ্বরমে। রাজমন্দিরিতে হিতকারণী বিশ্ববিদ্যালয় খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য তিনি বিবাহের জন্য কন্যা শুল্কমের বিরুদ্ধে, আগে কন্যাদের বিয়ের জন্য শুল্ক দিতে হতো। শ্রমিকদের জন্য নৈশ বিদ্যালয় স্থাপন, বয়স্ক মহিলাদের জন্য, আর বিধবা রাজমন্দির বিধবা আশ্রম। তো যাই হোক, তিনি বাল্য বিবাহের জন্য রাজমন্দির সংস্কার সমিতি গঠন করেন, বহু বিবাহের বিরোধিতা করেন, বিধবা বিবাহকে সমর্থন করেন। অর্থাৎ বিদ্যাসাগরের যে কাজ সমস্ত কাজই তিনি করতেন এবং কাজের সাথে সাথে তিনি
মানে শিক্ষা মানে এও প্রচার করতেন, মানে শিক্ষা এবং তার সাথে সাথে সমাজ সংস্কার। এই জন্য মহাদেব গোবিন্দ রানাডে তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলেছে। দেখো, সমাজ সংস্কারক অনেকেই আছে, কিন্তু সমাজ সংস্কারক উইথ তার সাথে সাথে কি, তিনি একজন হচ্ছে সাহিত্যিক। সেই জন্য তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। তিনি আর বিধবা বিবাহ সমিতি গঠন করেন 74-এ। আর আগে এই যে উপপত্নী, মানে আজকের দিনে ভালো, মানে যাই হোক, বুঝতেই পারছো যে উপপত্নী ব্যাপারটা বুঝো তো, না বোঝো না? বোঝো না, বোঝো না, না মানে আমি বলে দিই। স্ত্রী স্ত্রী ছাড়াও মানে অন্য কোনো মহিলাকে রাখা এরকম। হ্যাঁ, হ্যাঁ, মানে তোমার অনেক টাকা আছে, তোমার বউ আছে ঘরে, কিন্তু তুমি এমন মানে কোনো মেয়েকে রেখেছো, তোমার তার সব খরচ খরচা তোমার। এবার সে তোমার ওয়াইফ নয়, কিন্তু তাকে তুমি রেখেছো, তার খরচ খরচা তোমার। এবার তোমার যখন মনে হবে তুমি গিয়ে একটু তার সাথে দেখা করবে, সময় কাটাবে, সেগুলো তুমি করতে পারো। ঠিক আছে, ওগুলো উপপত্নী বলা হয়। মানে আজকের দিনে যেটাকে হচ্ছে, যাই হোক, কি বলে ভুলেও গেছি, মনে আসছে না। মানে এই ব্যাপারে, তো যাই হোক, তো কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের আদর্শ দ্বারা প্রভাবিত ছিলেন। তাকে আধুনিক অন্ধ্রের জনক বলা হয়, আধুনিক অন্ধ্রের অগ্রদূত বলা হয়, বা অন্ধ্রের নবজাগরণের জনক বলা হয়। সৈয়দ আহমেদ খান, এটা আমরা জানি, এটা বলে দিয়েছি। তো তিনি মুসলিমদের ইংরেজি শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখার ফলে সরকারি চাকরি থেকে তারা বঞ্চিত হয়েছিল। তিনি হচ্ছেন ইংরেজি মুসলিমদের আধুনিক শিক্ষা বিস্তার, সমাজ সংস্কারের উদ্যোগী ছিলেন। ইংরেজদের প্রতি আনুগত্য প্রদর্শন করতে সহায়তা করতে বলেছিলেন। তো তিনি মুসলিম সমাজে নারীদের স্বাধীনতা বা নারী শিক্ষার পক্ষে মতামত দেন। রক্ষণশীলতার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন। তো তিনি হচ্ছেন সায়েন্টিফিক সোসাইটি গঠন করেন রয়্যাল সোসাইটির অনুকরণে। তো আলিগড়ে অ্যাংলো ওরিয়েন্টাল মোহামেডান কলেজ গঠন করেন, যেটা এখন আলিয়া বিশ্ববিদ্যালয় বা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। আলিগড় আন্দোলন চিরাগ আলী, আলতাফ হোসেন আলী, মৌলানা শিবলি নিজামী, কবি হাদি খুদাবক্স ছিল। 4টি মৌলিক নীতি, এগুলো আমি অলরেডি বলে দিয়েছি, কিছুদিন আগে পড়িয়েছি। এই হচ্ছে ব্যাপার। সৈয়দ আহমেদকে দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয়ে থাকে। এর ফলে 1906-এ মুসলিম লীগের ফাউন্ডেশন হয়েছিল। আর হচ্ছে কি আছে, আচ্ছা, পারসি আর শিখ ছিল। এটা সিংহ সভা আন্দোলন, সরদার ঠাকুর সিং আর শ্রী গুরু সিংহ সভা গঠন করেছিল, যেটা পরবর্তীকালে লাহোর সিংহ সভা প্রতিষ্ঠা করেছিল অধ্যাপক গুরমুখ সিং। তো শিখ সমাজের দুর্নীতি থেকে দূর করার জন্য পরবর্তীকালে অমৃতসরে খালসা কলেজ গঠন করে লাহোরের সিংহ সভা। নিষ্কারণী সভা, নিরঙ্কারী সভা, বাবা দয়াল সিং আন্দোলনের সূচনা করেন শিখ ধর্মের উপর ব্রাহ্মণ্যধর্মী প্রভাব দূর করার জন্য। তো এটা হয়। তারপর আমাদের হচ্ছে নাম নামধারী বা কুকা আন্দোলন বাবা রাম সিং এর উদ্যোগে হয়। যে আচার অনুষ্ঠান থেকে বিরত হয়ে সহজ সরল জীবনযাপনের জন্য করা হয়। এটা সাদা কাপড় আর পাগড়ি পরতো, আর ঈশ্বরের নাম কীর্তন করা ছিল লোক। আর আকালি মুভমেন্ট, পাঞ্জাবে আকালি আন্দোলন হয়েছিল গুরুদ্বারগুলিকে দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্যে। পাঞ্জাবে এখন আকালি দলও রয়েছে মহান্তদের নিয়ন্ত্রণের জন্য। আর এর ফলে 1925-এ শিখ গুরুদ্বার আইন হয় দুর্নীতি মহান্তদের অপসারণ করার জন্য। নানকানা হত্যাকাণ্ড, নারায়ণ দাসের দুর্নীতি। নারায়ণ দাস ছিল এই নানকানা সাহেবের মাহান্ত। তিনি মহিলাদের শ্লীলতাহানি আর গুরুদ্বারের অবৈধ কার্যকলাপের জন্য তাকে বহিষ্কার করা হয়। এরপর নারায়ণ দাসের অপসারণের জন্য শিখরা নানকানা সাহেবে সমবেত হলে গুলি চালায় শিখদের উপরে, যার ফলে এই নারায়ণ দাসের মৃত্যু হয় এবং গুরুদ্বারের প্রধানকে নানকানা সাহেবের দায়িত্ব দেওয়া হয়। তারপর দাদাভাই নৌরোজি আর মহাজি ফারদুনজি রেনুমাই মহাজাতন সভা হয়। এখানে 1891 বিবাহ সম্মতি আইন পাস হয়। 12 বছরের নিচে কন্যার বিবাহ আইন সিদ্ধ হবে না। এটা হচ্ছে এই যারা হচ্ছে তোমাদের পারসি ফ্যামিলি। আর রূপান্তরের মধ্যে সতীদাহ প্রথা রদ করলে দিয়েছি জানি, বিধবা বিবাহ আইন, শিশু হত্যা রদ, নরবলি প্রথা রদ, আর হচ্ছে দাসত্ব প্রথা রদ। কে কোনটা করেছিল সেগুলো আমরা জানি। লর্ড উইলিয়াম বেন্টিক সতীদাহ প্রথা। বিধবা বিবাহ আইন আমরা হচ্ছে বললাম লর্ড ক্যানিং বিদ্যাসাগরের সঙ্গে ছিল। আর এই সতীদাহর সঙ্গে রাজা রামমোহন রায়। আর গঙ্গাসাগরের সন্তান বিসর্জন, এটা লর্ড ওয়েলেসলি বন্ধ করেছিল 1802-এ আইন পাস করে। তারপর লর্ড হার্ডিঞ্জ নরবলি রদ করেছিল উড়িষ্যার খুন প্রজাতি এদের জন্য। আর লর্ড অকল্যান্ড দাসত্ব প্রথা বন্ধ করে। এগুলো চারটে হচ্ছে জাস্ট ওয়ান লাইনার দেওয়া আছে।
সংস্কৃত কলেজ জোনাথন ডানকান, এগুলো সব এমনি ইনফরমেশন। আর হচ্ছে ব্যাপটিস্ট মিশন উইলিয়াম টিয়েরি, বিশপ কলেজ বিশপ মিডলটন। রবীন্দ্রনাথ ঠাকুরকে রামমোহন রায় উপাধি দিয়েছিল। ভারত পুথিক, আত্মীয় সভার ফাউন্ডার রাজা রামমোহন রায়। আদি ব্রহ্ম সমাজ দয়ানন্দ দেবেন্দ্রনাথ ঠাকুর। সাধারণ ব্রহ্ম সমাজ শিবনাথ শাস্ত্রী, আনন্দ মোহন বসু। হরিদ্বারে গুরুকুল স্বামী শ্রদ্ধানন্দ অ্যাংলো। বেদিক কলেজ লালা হংসরাজ, সত্যার্থ প্রকাশ দয়ানন্দ সরস্বতী, পরিব্রাজ বিবেকানন্দ। থিওজফিক্যাল সোসাইটির ফাউন্ডার ওলকট আর মাদাম ব্লাভাটাস্কি। থিওজফিক্যাল সোসাইটির প্রধান কার্যালয় মাদ্রাসের আদিয়ালয়। বেনারস হিন্দু ইউনিভার্সিটি মদনমোহন মালব্য। আর বাঙালির বাহুবল আর ভারত কলঙ্ক, ভারতের স্বাধীনতা পরাধীনতার বই বঙ্কিমচন্দ্র। সুর সুন্দরী রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, পলাশী যুদ্ধ নবনীচন্দ্র সেন। উদাসীন পত্রিকার মনের কথা মীর মোশাররফ হোসেন, রাইটার। এই ইনফিল্ট্রেশন থিওরি কলে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর, বীরসালিঙ্গম পান্তুলে। আলিগড় সায়েন্টিফিক সোসাইটি সৈয়দ আহমেদ খান। আর তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন। একাডেমিক অ্যাসোসিয়েশনের ফাউন্ডার ডিরোজিও। ফোর্ট উইলিয়াম কলেজের ফাউন্ডার ওয়েলেসলি। ব্রজবিলাসের রচয়িতা বিদ্যাসাগর। পশ্চিম ভারতের আন্দোলনের প্রবর্তক গোপাল হরি দেশমুখকে বলা হয়। ভিক্টোরিয়া ইনস্টিটিউট কেশবচন্দ্র সেন। ফ্রেন্ড অফ ইন্ডিয়া দ্য স্টেটসম্যান পত্রিকা এই নামে পরিচিত ছিল। আর জীবন সন্ধ্যা জীবন প্রভাতের রচয়িতা রমেশ চন্দ্র দত্ত। নেবার পতনের রচয়িতা দ্বিজেন্দ্রনাথ রায়। সূর্যের দেশ নেবার পতন। আর তোমার বৃত্ত সংহারের রচয়িতা হেমচন্দ্র চট্টোপাধ্যায়। ক্যালকাটা ইউনিটিয়ান কমিটির ফাউন্ডার রাজা রামমোহন রায়, উইলিয়াম অ্যাডামস। আর আধুনিক ভারতের প্রমিথিউস বলা হয় রাজা রামমোহন রায়কে। আর ইন্ডিয়ান মিররের সম্পাদক কেশবচন্দ্র সেন। পুরো মোটামুটি আমাদের হচ্ছে এই ভারতের স্বাধীনতা যে সমাজ সংস্কারক আন্দোলন, এটা আমাদের তাহলে নেক্সট দিন আমাদের কি হবে আমাদের